হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে কোনো নাটক বা সিনেমার গল্প নয়, বাস্তবে ঘটে যাওয়া একটি গল্প শোনাবো। তো চলো দেরি না করে গল্প শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আমার নাম হচ্ছে প্রিয়া। আমি খুবই সাধারণ পরিবারের একটি মেয়ে। আমার বাবা হচ্ছে একজন দিনমজুর, মা গৃহিণী। আমার পরিবার খুবই দরিদ্র পরিবার। সেই পরিবারে বাবা সারাদিনে রুজি করে যা পেত তা দিয়ে মোটামুটি আমাদের সংসারটা খুব ভালোভাবে না হলেও একেবারে খারাপ যেত না। সেখান থেকে আমার একটু একটু করে বেড়ে ওঠা। তারপর দেখতে দেখতে আমার বয়স 6 পড়ে গেল। আমার মা বলল যে আমার একটু লেখাপড়া করার দরকার। প্রত্যেকটা ঘরেই তো মেয়েরা লেখাপড়া করে। কিন্তু আমার বাবা বলল, না না, স্কুলে মেয়েকে যেতে দিব না। সেখানে কত রকম কত রঙের মানুষ থাকে। মা বলল, এটা কোন ধরনের কথা? আমাদের জীবনে না হয় শিক্ষা দীক্ষা নেই, আমার মেয়েও কি এভাবেই বড় হবে? সরকারি একটা স্কুলে দেই না, সেখানে তো কোনো খরচই নেই। খাতা কলম কিনতে যা টুকিটাকি খরচ হবে সেটা না হয় একবেলা কষ্ট করে খাওয়ার সেখান থেকে ম্যানেজ করে নিব। বাবাকে অনেক বুঝিয়ে বাঝিয়ে আমাকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলেন আমার মা। আমিও একটু একটু করে প্রাইমারি কমপ্লিট করলাম। 5 পাস করে বেরোতেই আমার মা বললেন, শুধু কি 5 পাসে হবে? আমার মেয়েটা তো না হলেও একটু মেট্রিক পাস করতে হবে। খুঁজতে খুঁজতে আবারও মা হাই স্কুল সরকারিটা খুঁজছিল, কারণ সে টাকা দিয়ে আমাকে লেখাপড়া করাতে পারতেন না, ওই রকম টাকা তার ছিল না। তারপরে ফাইনালি একটা হাই স্কুলে আমাকে ভর্তি করে দিল মা, কিন্তু ওটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। আমার বাবা সে বিষয়টা নিয়ে খুবই চিন্তিত ছিল, কারণ আমার বাবার কাছে লেখাপড়া সব কিছুর ঊর্ধ্বে ছিল আমার সেফটি। আমার মা বলল, মুরগিকে গাড়োয়া ধরে নিয়ে যাবে বলে কি মুরগি পালা বাদ দিব? এটা কোনো কথা হতে পারে না। আমার মা যদিও লেখাপড়া করেননি, কিন্তু তার জ্ঞান ছিল একদমই অন্যরকম। বাবা তার কথা শুনে বলল, মুরগির সাথে আমার বাচ্চাকে কি করে তুলনা করো তুমি? আমার মা উত্তরে বললেন, তুলনা করছি না, তোমাকে আমি একটা ওয়ে দেখাচ্ছি। দেখো না, বেজি, কুকুর, শেয়াল এসবের ভয়ে যদি আমরা হাঁস মুরগি ছাগল পালাই বাদ দিয়ে দিই, সংসার কি করে আগাবো? আমাদের সতর্কতা আমরা অবলম্বন করব, পালন পোষণও করব। বাবা বলল, ঠিক আছে, যেটা ভালো মনে করো করো, কিন্তু হ্যাঁ, আমি তো সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমার মেয়ের দিকে তুমি খেয়াল রেখো, ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসো, ছুটির সময় যে আবারও নিয়ে এসো। আমার মা বলল, তা তো অবশ্যই, বলতে হবে না। আমার মা রোজ অনেক কষ্ট করে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, যেহেতু অত পয়সা ছিল না, আমার মা আমাকে নিয়ে হেঁটেই রওনা করতো আমাকে হাই স্কুলে ছেড়ে আসার জন্য। এভাবেই 3টে বছর গেল। আমি 8 পাসও করলাম। 8 পাস করার পরে এবার 9-এ আমাকে ভর্তিও করে দিল। মোটামুটি 9-এ ক্লাস করছি আমি। মা অক্লান্তি পরিশ্রম করে আমাকে আনা নেওয়ার কাজটা করে। আমার সামনে পরীক্ষা ছিল। মার শরীর হঠাৎ করে অনেক খারাপ হয়ে যায়। আমাকে নিয়ে যাওয়ার মতো স্কুলে কেউই থাকে না। বাবা যদি তার নিজের কাজ বন্ধ করে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে বাড়িতে আর চুলা জ্বলবে না। সব কিছু মিলিয়ে আমার এক্সাম, সেখানে না যেয়ে বন্ধ দেওয়ার মতো কোনো অপশন ছিল না। যে স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে আমার মা আমাকে লেখাপড়া করাচ্ছিলেন, সবটাই জলাঞ্জলি যেত। আকাশটা মেঘলা ছিল, খুবই ঘন বৃষ্টি হচ্ছিল। অন্যদিকে মা অসুস্থ, তার উপরে আমার স্কুলে যাওয়াটা অনিবার্য ছিল। কিছুতেই যেতে পারছিলাম না। আমি নিজেও কাঁদছিলাম বসে বসে। মার গায়ে তীব্র জ্বর ছিল। আমার মা বললেন, উপরওয়ালাকে স্মরণ করে একাই বের হয়ে পড়। হ্যাঁ, আমি যতটা পারি রাস্তায় তোকে আগিয়ে দেব।
আমি বললাম, এত জ্বর নিয়ে তুমি কি করে আমাকে আগায় দিতে পারো? তোমার যাওয়ার দরকার নেই, আজ আমি একাই চলে যাব। মা বৃষ্টির ভিতরে ঘর থেকে বেরও হলো আমাকে কিছুটা আগিয়ে দিবে বলে। আমি বললাম, না, বৃষ্টির পানি মাথায় যদি পড়ে তুমি আরও অসুস্থ হয়ে যাবে, তোমার বের হওয়ার দরকার নেই। আমি একাই রওনা করলাম। ঘর থেকে বের হতেই দেখি আকাশ প্রচণ্ড কালো হয়ে আছে, তীব্র বৃষ্টি পড়ছে, চারদিকে বাতাস। আমি একটু একটু করে আগাতে থাকি। অন্যদিকে রাস্তা ছিল খুবই পিছল, মাটির রাস্তা ছিল। আমি একটু 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 করে যাচ্ছিলাম। আমাদের এরিয়া পার হতেই, মানে আমাদের বাড়ি আর আমার স্কুলের মাঝখান পড়ে, ওইটা পার হতেই কিছুটা আগায় গেলে একটা জঙ্গল পড়ে। সেখানে দুই সাইডে জঙ্গল হওয়ার কারণে, বিশাল বড় বড় বাঁশের ঝাড় হওয়ার কারণে ওই অন্ধকার আরও বেশি ছেয়ে আসছিল। আমি খুবই দ্রুত হাঁটা শুরু করলাম। অন্যদিকে বুকের মধ্যে খুব ভয় ভয় লাগছিল, বুকটা ধরপড় ধরপড় করছিল। কিন্তু আমাকে তো পরীক্ষা দিতেই হবে। আমি পরীক্ষার হলে কিভাবে পৌঁছাবো সেটাই ছিল সব থেকে বড় কথা। খুবই দ্রুত হাঁটতে থাকি। হাঁটতেই হঠাৎ করে আমাদের ওখানে একটা মুরব্বী মানুষ ছিল, যার নাম ছিল সাইমন দাদু বলে সবাই ডাকতো ওনাকে। এই তীব্র বৃষ্টি আর ঝড়ের মধ্যে জানি না উনি ওখানে কি করছিলেন, হুট করে আমার সামনে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে আমাকে বলছে, কিরে, কোথায় যাচ্ছিস তুই? আমি বললাম, কোথায় যাব, স্কুলে আমার পড়া আছে, সরো তো, আজকে আমার পরীক্ষা, না গেলেই হবে না, তা না হলে আজকে আমি স্কুল মিসই করে দিতাম। এত বাতাস, এত ঝড়ের মধ্যে কি স্কুলে যাওয়াটা ঠিক? রিস্ক হয়ে যায় না? বললো, সেটা স্কুলে যাওয়া রিস্ক হোক বা কিছু হোক, আমার জন্য তো ভালোই হলো। তো তুই তো অনেক আধা ভেজা হয়ে গেছিস। আমি বললাম, কোথায় আধা ভেজা হয়ে গেলাম? আমার কাছে তো ছাতা আছে, আমি যাচ্ছি, তুমি আমার পথ আটকালে কেন? আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দাও। বললো, প্রিয়া শোন, মানুষ ছোটই তো আছিস, বেশি বড় হোস নি, বেশি বড় হওয়ার চেষ্টাও করিস না। বললো, ওমা, এমন কি বললাম যে বেশি বড় হয়ে গেলাম? তুমি আমার পথটা ছেড়ে দাও। এই কথা বলতেই আমি সাইমন দাদুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে তো ছিল নাছোড়বান্দা, কিছুতেই আমার পথ ছাড়ছিল না। অন্যদিকে আমি চারদিকে তাকাচ্ছিলাম যে আশেপাশে আর কেউ আছে কি না। আমাকে বললো, এদিক ওদিক ঘুরে কি দেখছিস? আমি বললাম, তেমন কিছু দেখছি না, এদিকে ভয়ে বুকটা কাঁপছে। আমি ওনাকে ক্রস করে যাব, এর মধ্যেই উনি পিছন থেকে আমার মুখটা চেপে ধরল। আমি হাত পা ছড়াছড়ি করতে লাগলাম। এক হাতে মুখটা চেপে ধরে অন্য হাত দিয়ে আমাকে পুরো নিয়ন্ত্রণে আনার পরে সেখানেই ঝোপের মধ্যে ঢুকে যায়। যে সাইমন দাদু অনেক শক্তিশালী একজন মানুষ ছিল, আমি তার সাথে কিছুতেই পেরে উঠছিলাম না। সবসময় ওনার ঘাড়ের মধ্যে গামছা থাকতো, পকেটে রুমাল থাকতো। উনি গামছা দিয়ে আমার হাতগুলো আটকিয়ে দেয় আর মুখের মধ্যে সেই রুমাল দিয়ে দেয়। তারপরও আমি পা দিয়ে খুবই খুবই ফাইট করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবে আর পেরে উঠলাম না। পেরে না ওঠায় সেই জঙ্গলের মধ্যে এত তীব্র বৃষ্টি, বাতাস, কি বলবো, আমার সব কিছু তছনছ করে দিল। ওনার যেটা করার উনি সেটা করেই গেল। তারপর সব কিছু হারিয়ে সেখানেই পড়ে থাকলাম। অন্যদিকে আমার কিছু স্টুডেন্টরা আমার সাথে, ওরাও বেশ কিছুটা পরে ওখান দিয়ে যাচ্ছিল। আমার পায়ের শব্দে ওরা বিষয়টা আমলে নেওয়ার পরে বললো, এখানে বোধহয় কিছু হয়েছে। আমি তখন একাই পড়েছিলাম, সাইমন দাদু সেখান থেকে চলে গিয়েছিল। হাত দুটো বাঁধা ছিল, মুখে গামছাটা, ওই তোয়ালিটা দেওয়াই ছিল। দেওয়ার পরও আমি গলা থেকে করছিলাম, ওরা এটা শুনে তারপরে ওখানে থেকে আমাকে উদ্ধার করার পরে ওরা আমাকে ধরে ফাঁকড়ে মোটামুটি ওখানকার একটা ক্লিনিকে নেয়। সেদিন ওরাও যায়নি আর পরীক্ষা দেওয়ার জন্য।
না যেয়ে আমাকে ওখান থেকে হাসপাতালে নিল, নেওয়ার পরে ওখানে পুলিশ আসলো, আসার পরে পুরো বিষয়টা তদন্ত হলো, হওয়ার পর সাইমন দাদুকে তো পুলিশ ধরেই নিয়েছে। তারপর হচ্ছে যে ওনার ফাঁসির রায় হয়ে যায়। কিন্তু ঘটনাটা তোমাদের সঙ্গে কেন শেয়ার করলাম জানো? আসলে ক্ষতি কিন্তু কখন হবে, কিভাবে হবে কেউই বলতে পারে না। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে এটা হয়ে যেতে পারে। মানুষের জীবনে বিপদ চলে আসতে পারে। আমার বাবার আগে থেকেই অনেক অনেক সন্দেহ ছিল যে স্কুলে যাওয়া আসা, আমার মেয়ে রাস্তাঘাটে কী হয় না হয় বা স্কুলের ভিতরে কী হয়, এগুলো নিয়ে ভয় ছিল, যার কারণে সে আমাকে লেখাপড়া করাতে চায়নি। অন্যদিকে মায়ের বিশ্বাস ছিল যে না, সে সবটা নিয়ন্ত্রণ করবে। কিন্তু মা এই পর্যন্ত মানে তার বিশ্বাসের সঙ্গে সমস্ত দায়িত্ব পালন করে এসেছে। আমার গায়ে একটা আঁচও পড়তে দেয়নি। বাস একটা দিনেই আমার জীবনের সবথেকে বড় ক্ষতিটা হয়ে গেল। এজন্যই বলি, আমাদের তো কোনো আত্মীয়স্বজন ছিল না, বাবা-মাই ছিল, নানা-নানিও ছিল না, দাদা-দাদিও ছিল না, যার কারণে আমার সাথে এটা হয়ে যেতে পারছে। তো মেয়েরা যখনই যেখানে যাবে অবশ্যই সাথে কোনো না কোনো গার্ডিয়ান যাওয়া দরকার। তা না হলে বিপদ কখন কোন দিকে থেকে আসবে বলা তো যায় না। এজন্য সবাই যাতে সতর্ক হতে পারো, এজন্য এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।